আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। বিশেষ করে ঈদ উল আযহা আমাদেরকে শেখায় ত্যাগ। ঈদ উল আযহা আমাদেরকে শেখায় কি করে আনন্দ শেয়ার করতে হয়। প্রিয় দর্শক, আয়ন টিভি প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে 3 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠানমালা। আজ ঈদের তৃতীয় দিন এবং আজ ঈদের বিশেষ আয়োজন ঈদ কথামালায় আপনাদের সাথে আছি আমি ফারজানা, আর আমার সাথে আছে ঈদ নিয়ে কথা বলতে বিশেষ একজন অতিথি, একজন মডেল, একজন অভিনেত্রী এবং একজন কোরিওগ্রাফার। চলুন তার সাথে আমরা পরিচিত হই। তার আগে আমি বলতে চাই, ঈদ আমরা সবাই কম বেশি পালন করে থাকি। আমরা তার কাছে আজ জানব তার ঈদের স্মৃতি, তার ঈদের গল্প, ঈদ নিয়ে তিনি কি ভাবেন, ঈদ কিভাবে তিনি সেলিব্রেট করেন। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি আমার অতিথির সাথে। আদ্রিকা অ্যানি। আদ্রিকা অ্যানি, তোমাকে ছোট করে অ্যানি বলতে বলেছ। অ্যানি, আমরা যদি বলি যে তোমাকে প্রথমত স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্যে। আমাদের আজকের এই অনুষ্ঠান ঈদ নিয়ে কথা বলার জন্যে। আমার দর্শকদের জন্য তুমি কিছু বলো শুরুতেই, তাদেরকে যদি কিছু বলতে চাও। আসসালামু আলাইকুম, আমি আদ্রিকা অ্যানি। তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাকে স্মরণ করেছেন আপনার এই অনুষ্ঠানের জন্য, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং ঈদ নিয়ে যদি বলেন, যেহেতু আমরা দেশের বাইরে ঈদ করি, সেটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে হয়। সো অবশ্যই আমার ঈদটা অনেক ভালো কেটেছে। ইনশাল্লাহ মজার মজার কথা তো বলছি, আরও বলবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। অ্যান্ড হ্যাঁ, ঈদ উল আযহার শুভেচ্ছা সবাইকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সময় করে আমাদের সাথে যোগ দিয়েছ। দর্শকদেরকে অনেক কৃতজ্ঞতা যে দর্শকরাও আমাদের এই অনুষ্ঠান দেখছেন। ঈদ নিয়ে যদি কথা বলি, আমার যে ঈদটা শুরু হয়, আসলে আমাদের প্রত্যেকেরই মনে হয় শুরু হয় যে ঈদের চাঁদ দেখা থেকে, তাই না? কারণ সেটার উপরেই তো ডিপেন্ড করে যে আমাদের পরের দিন ঈদ হচ্ছে কিনা। যেই মোমেন্টে আমরা ঈদের চাঁদটা দেখি, এটা কিন্তু একটা বিশেষ মুহূর্ত, এবং বলা হয়ে থাকে যে ওই মুহূর্তে তুমি যে দোয়াটি করবে সেটি কিন্তু গ্রান্টেড হওয়ার অনেক বেশি একটা পসিবিলিটি থাকে, তাই না? হ্যাঁ, তো ওই এরকম একটা মহিমান্বিত সময় বা এত তাৎপর্যপূর্ণ একটা জিনিস দিয়ে ঈদ শুরু হয়। এবং ঈদের ওই চাঁদ দেখা থেকে, চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন, পরের দিন, তৃতীয় দিন, এই যে আমাদের কত লম্বা একটি সেলিব্রেশনের সুযোগ, হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমরা পাই, ঠিক আছে, এটা তো অনেক বড় একটি ব্যাপার, ঠিক না? তো ঈদ মানেই তো খুশি, শুধু খুশি না, আমি বলি যে দর্শক যে ঈদ মানে হচ্ছে মহা খুশি। ঈদ মানে হচ্ছে শুধু পরিবার নয়, ঈদ মানে হচ্ছে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে একটা মহা মিলন মেলা। এবং ঈদ মানে হচ্ছে ভীষণ রকমের একটা ভালোবাসা প্রকাশের সময়, যেখানে তুমি দেখা করে, কথা বলে, কাউকে খাইয়ে অনেক বেশি আনন্দ করতে পারো এবং সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারো। এবং তোমাকে দেখে বাকি আরো 10 জন ইন্সপায়ার্ড হয়ে সেও ওরকম ভাবে বা তার চেয়ে বেশি করার চেষ্টা করবে। সেটাই তো মানে আমাদের প্রত্যাশা বা হওয়া উচিত। সেটাই যে বলছিলাম যে ঈদের চাঁদ দেখা। তোমার ঈদ কিভাবে শুরু হয়? আমার ঈদ সবসময় খুব ভালোভাবেই শুরু হয়। অনেক আগে থেকে প্ল্যান করে রাখা? অনেক আগে থেকে প্ল্যান করে রাখা, যেহেতু আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে আসলাম কাজ শেষ করে। সো ওইরকমভাবে কোনো আয়োজন করা হয়নি। বাট আমি খুব আশ্চর্য হয়েছি, আমি যখনই চাঁদ রাতে আমার বন্ধুবান্ধব নিয়ে মেহেদি দেওয়ার জন্য বের হলাম। তুমি গ্রিন স্ট্রিটে গিয়েছিলে? হ্যাঁ, আমিও গিয়েছিলাম। আপনার সাথে ফার্স্ট আমার দেখা হয়েছিল, আপনার সাথেই ফার্স্ট দেখা হয়েছিল। কোনো না কোনোভাবে আমার সব ফ্রেন্ডরা জানতে পারলো আমি বাংলাদেশ থেকে আসলাম, দেন সবাই আসলো, একই জায়গায় আসলো, আমরা দেখা করলাম। মানে এটা আসলে ওরা জানতেও না যে আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা। তো ওদের কাছে এটা আমার জন্য, মানে ওদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় সারপ্রাইজ, যেহেতু আমরা একসাথে ঈদুল ফিতরটা একসাথে করি, ঈদুল আযহাটা করব কি করব না, ওর একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। যখন আমাকে এসে দেখলো যে কিরি তুই কখন আসলি, মানে এটা তো আমাদের জন্য বড় সারপ্রাইজ। দেন আমি বললাম ওকে ফাইন, যেহেতু আমি ঈদুল ফিতরে ছিলাম না তোমাদের সাথে, সো আমি ঈদুল আযহাতে আছি। সো আমার পুরো বাসার মধ্যে সকাল 8টা থেকে শুরু হয়েছে গেস্ট আসা, রাত 2টো পর্যন্ত। লাস্ট গেস্ট মনে হয় তুমিই ছিলা, তোমার দেন তোমার কারণে আপু আমি বললাম যে ঠিক আছে, আমার বিশেষ অতিথি ছিল তুমি। সো আনফরচুনেটলি বা হয়তো সময় করা হয় না আপু, সেদিন একটা তো থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে ইনভাইট করেছো। আসলে আমি তোমার গেস্ট ছিলাম সেদিন, কোনো কারণে সেটা হয়নি।
ঈদের যে কথাটি বলছিলাম যে চাঁদ রাত থেকে আমাদের ঈদ শুরু হয় এবং প্রবাসী এবং দেশি ঈদের মধ্যে যে পার্থক্যটা আমি নিজে দেখতে পাই সেটি হচ্ছে যে আমাদের দেশে যেহেতু সিকিউরিটি একটু অত বেশি স্ট্রং না, আমরা কিন্তু চাইলেই অত রাত পর্যন্ত আমরা বাইরে থাকতে পারতাম না, তাই না? তোমার কি মনে হয়? আমার কাছে আসলে এখন এটা মনে হয় না, এখন যেটা এখানে হয় যে আমরা তো এখানে যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ট্রিট চলে এত আলোকিত থাকে এবং এত মানুষের আনাগোনা থাকে ওই সময়টাতে, এবং মানুষ যে পরিমাণ আনন্দ করে, যেমন এবার আমি গ্রিন স্ট্রিটে গিয়ে কিন্তু ঢাকাইয়া মুড়ি আমি ট্রাই করেছি, আমিও ট্রাই করেছি, ভীষণ মজার একটা খাবার, তাই না? যে স্ট্রিট ফুডটা, হ্যাঁ হ্যাঁ, এখন যে নতুন ফুডি হাবটা হ্যাঁ হ্যাঁ, যেখানে কিনা আমরা বাঙালির সবকিছু পাওয়া যায়, সবকিছু মনে হয় আমি বাংলাদেশেই চলে এসেছি, তাই না? এবং টেস্টটাও কিন্তু অনেকটাই ওইরকম, চাপটি থেকে শুরু করে তোমার মোমো থেকে শুরু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা গ্রিন স্ট্রিটে এবার দেখলাম যে তোমার এই যে যেখানে তোমার এই যে লাইনটা থাকে ওই লাইন ধরে ধরে তোমার এই যে ডাবের পানি বলো, ঢাকাইয়া মুড়ি বলে সব কিছু বিক্রি হচ্ছিল, জায়গায় জায়গায় বসে মেয়েরা মেহেদি দিচ্ছিল, দেন তোমার বিভিন্ন টিভি ইয়ে থেকে তোমার এরা হ্যাঁ থেকে এসেছিল যেটাকে কভার করার জন্য, এবং সব ধরনের মানুষের আনাগোনা ছিল, তাই না? পরিচিত, অর্ধ পরিচিত, এবং সেটা খুব ঈদের আগের দিন থেকে আমাদের সেই মজাটা হয়। কিন্তু কোরবানিতে আমরা যেটা হয়, যেটাতে আমরা আসলে যখন কোরবানিতে মাংসটা কিন্তু আমরা সেদিন সবাই পাই না, তাই না? একটু মানে পরের দিন অথবা তারপরের দিন ডিপেন্ড করে যে কে কখন ইয়ে করছে। হ্যাঁ, তো তোমার বেলায় কি ছিল এবার? আমার বেলায় আমি অনেক আগে থেকে অর্ডার করে, যখনই আমি আসি তখন থেকে অর্ডার করে রাখি, তো আলহামদুলিল্লাহ আমার ঠিক টাইমে আমি আমার বাসায় পাই। আচ্ছা, যেহেতু এবং ওটাই কি রান্না করেছিলে আমাকে? ওইটাই রান্না করেছিলাম। এবং মজার ব্যাপার আমি তোমাকে বললাম না আপু, সকাল 8টা থেকে শুরু হয়েছে, সবাই আমরা নামাজ পড়তে গেলাম, চাঁদ রাতে তো মেহেন্দি দিলাম, রাত 3টা পর্যন্ত কিন্তু আমরা গ্রিন স্ট্রিটে ছিলাম সবাই মিলে। এরপর বাসায় গেলাম, কোরবানি মাংস তখনই আসছে, আচ্ছা কালেক্ট করলাম ওখান থেকে, এসে রাত 3টায় কালেক্ট করেছো? হ্যাঁ, রাত 3টায় কালেক্ট করেছি। মানে তুমি ঈদের দিন মোটামুটি শুরু হওয়া মাত্রই তুমি পেয়ে গেছি, একদম পেয়ে গেছি, কারণ আমি জানি আমার বাসায় গেস্ট আসবে যেহেতু, তো এই কারণে রাত 3টায় আমি রান্না স্টার্ট করলাম, সারা রাত ঘুমাইনি। দেন ভোরের 5টার সময় গিয়ে আমার রান্নাবান্না শেষ হলো, জাস্ট 1 ঘন্টার মতো ঘুমালাম। এরপরে নামাজ পড়ার জন্য আমরা সবাই বের হয়ে গেলাম, আমরা নামাজ পড়লাম হচ্ছে গুডমেইসের যে বড় মাঠটা, ওটাতে মাঠের মধ্যে আমরা নামাজ পড়েছি। আমি এবং অবাক হয়ে গেলাম যে ওই গুডমেইস এরিয়াতে আমরা জানি সব পাকিস্তানিরা, বাট আমাদের এত বাঙালি ছিল ওইখানে, দেখার পর খুব ভালো লাগলো যে আমরাও দেশের বাইরে এত সুন্দর করে সবাই একসাথে মিলে মিশে আমরা ঈদের জামাতটা পড়ছি একসাথে, তাই না? সবচেয়ে মজার ব্যাপার যে যেখানে যে এরিয়াতে আমি থাকি ওটা তো একটা পাকিস্তানিদের এরিয়া, বাট এখানে এত বাঙালি আসবে এবং আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি বাঙালিরা যে এইভাবে আমাদের ইউকেতে চলে আসছে, সবাই একসাথে নামাজ পড়ছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। পুরোপুরি দেশের একটা ভাইব নিয়ে আসে, পুরোপুরি দেশেও কিন্তু এরকম হয় না, দেশে আমরা এরকম মজা কিন্তু করতে পারি। আমি একদম কারণ আমি যখন ঈদুল ফিতরটা করি, ঈদের নামাজ আমি পড়তে গিয়েছিলাম বসুন্ধরাতে, ঠিক আমি দেখতে পেয়েছি ওইখানে কোনো অর্গানাইজ ছিলই না। বসুন্ধরা তো হওয়া উচিত অন্যরকম, তাই না? দেখা যাচ্ছে মেয়েদের জন্য যে সুব্যবস্থাটা করা হয়েছে, একটা মাত্র জামাত রাখা হয়েছে যেখানে কিনা একবার আপনি নামাজ পড়তেন ঠিক 8টার সময়, 8টার পরে আর কোনো নামাজ নাই, পড়তে পারবেন না। এবং ওখানে দেখা যাচ্ছে মেয়েদেরকে একটা ইয়েতে দেওয়া হলো 3 তলায়। এরপর তো আপনাদের উচিত ছিল যে কি আরেকটু ব্যবস্থা করা, এতগুলো মানুষ একটা জায়গায় নামাজ পড়বে, কিন্তু দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে এসে মানুষজন নামাজ পড়ছে। ওই তুলনায় আমি মনে করি ইউকেতে যে এত সুন্দর আয়োজন করে রেখেছে, মানে আমরা দেশের বাইরে কিন্তু এমন একটা কান্ট্রিতে আমাদের জন্য এত ব্যবস্থা করে রেখেছে ওরা, আমরা ওদের কাছে অসম্ভবভাবে কৃতজ্ঞতা জানাই, আমাদের জানানো উচিত। এবং সবচেয়ে বড় কথা ইউকেতে আমার মনে হয় না ঈদের দিন কেউ বোধহয় বাসায় থাকে, নামাজের সময়টাতে সবাই বেরিয়ে পড়ে, ওটা একটা সুন্দর কালচার হয়ে গেছে আমাদের। এবং সবচেয়ে ওই যে ঈদের পরপর তুমি দেখো ওখানে কি কেক বিক্রি করে বা চা বিক্রি করে, এটা একটা চমৎকার বিষয়। আমি যেখানে নামাজ পড়েছি সেখানে ছিল তোমার চা এবং কেক ছিল, মানে সবাইকে কমপ্লিমেন্টারি, যে তোমরা যারা নামাজ পড়ে বের হচ্ছে তোমরা চা কেক নিয়ে যাচ্ছ, খুব সুন্দর একটা ব্যাপার ছিল। এবং বাচ্চাদের হাতে ছোট ছোট করে কোরআন শরীফের মতো একটা গুডি ব্যাগ, অনেকে গুডি ব্যাগ এটা করে, খুবই চমৎকার একটি বিষয়। হ্যাঁ, এটা কিন্তু ওরা আমাদের কালচার শিখছে, এটার জন্য আমরা দেখেন এত সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু আপনি ইউএসএ তে আমি করেছিলাম গত বছর আমার আব্বুর সাথে, আমি এই ব্যবস্থাটা কিন্তু পাই নাই ইউএসএ তে। ওই তুলনায় আমি মনে করি ইউকে তে যেভাবে আমাদেরকে, এবং ওয়েদার এত ফেভারিট ছিল আমাদের, এত সুন্দর ছিল যে মানে বৃষ্টি পড়ে আমাদের মাঠের নামাজটা নষ্ট করতে হয়নি, অথবা
এত গরমও ছিল না। হ্যাঁ, সবাই খুব সুন্দর করে ড্রেস আপ করে ছিল, হ্যাঁ, চমৎকার একটা সময় আমরা একদম কাটিয়েছি। হিজাব পরে তার চেয়ে বড় কথা এবার ব্যাংক হলিডে ছিল, ঈদের আগে, ব্যাংক হ্যাঁ। হলিডে, এটা তারপর আমরা আরাফাতের একসাথে দিন ছিল, আর তারপর হচ্ছে ঈদের দিন, তাই ঈদের না? দিন, হ্যাঁ। এবং স্যাটারডে সানডে মানডে চিন্তা করে মানে এত সুন্দর এবং একটা আজকে ফ্রাইডে তো Friday। তাকে মানে মোটামুটি সবাই একটু ম্যানেজ করে নিতে পেরেছে, খুব নিতে দীর্ঘ পেরেছে। একটা সময় ঈদ সেলিব্রেট করার জন্য। আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বললাম, জি। চাঁদ নিয়ে কথা বললাম, ঈদের নামাজ নিয়ে কথা বললাম, ঈদের যে ব্যাপার, এখানে যে একটা ব্যাপার থাকে যে আত্মীয় স্বজনের সাথে বা দেখা সাক্ষাৎ করা, এবং সেই দেখা সাক্ষাতের মাধ্যমে পারিবারিক বন্ধন বলো বা কারোর সাথে যে রিলেশনগুলো, যে বন্ডিংটা আরো স্ট্রং হয়, এই ব্যাপারে তোমার মতামতটা কি, তুমি কি মনে করো আসলে? যেহেতু আমরা সবাই এখানে ম্যাক্সিমাম পারিবারিকের মানে পরিবার নিয়ে যে থাকা, ওইটা কিন্তু হয়ে ওঠে না। আমরা সবাই এখানে কম বেশি জানি আমরা ফ্যামিলি নিয়ে আসি, অথবা স্টুডেন্ট হিসেবে আসি, বা আব্বু আম্মু ভাই বোন সবাই একসাথে ঈদ করা, এটা কিন্তু ম্যাক্সিমাম 80% মানুষের হয় না, 20% মানুষের হয়। কারণ যেহেতু তোমার একা একা করা হয় ঈদটা, ওই তুলনায় আমি মনে করি আমরা তোমরা যারা আছি, বা তোমার ফ্যামিলি আছে, আমি একা করি, বা আমার আব্বু আম্মু নাই, বা আমি একা এখানে করছি, বা ফ্যামিলি নিয়ে করছি। সো আমার কাছে মনে হয় কি, আমরা যারা এখানে আছে, যেমন তুমি, তুমি কিন্তু আমার রিলেটিভস না, কিন্তু আমাদের বন্ডিংটা এমন হয়ে গেছে তোমার রিলেটিভসের চেয়েও বেশি। এক্স্যাক্টলি। সো এটা ক্রিয়েট করতে হবে আমাদের। আমরা এটা কখনো মাথা আনবো না যে আমাদের বাবা মা নাই বা আমাদের আত্মীয় স্বজন নাই, আমরা খুব একা মনে করব নিজেদেরকে, তা কিন্তু না। এই যে আমি তোমার সাথে মানে ঈদ করছি, বা আমার ফ্রেন্ড সার্কেলরা যে আসছে ঈদ করছে একসাথে, এটাই বড় পাওয়া আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় এটা আত্মীয়র চেয়েও বেশি। তুমি দেখবা একটা আত্মীয়র সাথে আর একটা আত্মীয় দেখা যাচ্ছে যখন কোরবানি ঈদ করছো দেশের বাইরে বা দেশের বাড়িতে, দেখা যাচ্ছে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ঈদ করছে না, কোরবানি করছে না একসাথে। তো ওই জায়গায় কিন্তু অথবা এরকমও হতে পারে বিষয়টা যে তোমার নিজেদের যখন সংসার হয়ে যায়, কাজের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে মানুষকে দূরে দূরে থাকতে হয়, তখন আর সেটি আসলে চাইলেও হয়ে ওঠে না। যেমন তুমি ফোন করলে সবাইকে হয়তো পাচ্ছ না, কারণ বিজি সবাই, বা হয়তো পরে ফোন করবে, বা যেহেতু আমাদের মধ্যে একটা ওইরকম আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি ফোন করলে তুমি ধরবেই, বা তুমি করলে আমি ধরবই, তাই না? এটা আমাদের একটা প্রশান্তিরও জায়গা, যে আমি জানি যে আদ্রিকাকে যখন ফোন করবো আদ্রিকা রিপ্লাই করবেই। হ্যাঁ, তো এই যে দেখা সাক্ষাৎ, কারণ একটা কথা বলা হয়ে থাকে, আমরা যত বেশি আমাদের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, তত বেশি আমাদের মায়া মমতাটা বাড়ে, তত বেশি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়। এটার জন্য আসলে ব্লাডের যে রিলেশনশিপ হইতে হবে, তোমার যে একেবারে ভাই বোন বা কাজিন হইতে হবে, এটা কিন্তু দরকার হয় না আপু। একদম। আমি অনেক সময় দেখেছি আপনের চেয়ে, লাইক তোমার কাজিনদের চেয়ে তোমার একটা ভালো ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট তোমার লাইফে, যে তোমার পাশে থাকবে, যে তোমার তুমি ডাকলেই তুমি পাও, অবশ্যই তার প্রতি তোমার রিলায়েন্সটা অনেক বেশি থাকবে। এবং আমাদের ইউকেতে এটাই হচ্ছে, কিন্তু দেখো আত্মীয় না থাকলেও কিন্তু আমরা এমন ভাবে নিজেদেরকে গড়ে তুলেছি, এটা কিন্তু আত্মীয় চেয়েও বেশি। বিভিন্ন মেলায় দেখা হয়, আমাদের বিভিন্ন গেট টুগেদারে দেখা হচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। একদমই তাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঈদ কথামালায়, আজকে আপনারা আমাদের সাথে আছেন, আমরা ভীষণ রকমভাবে কৃতজ্ঞ আপনারা আমাদের কথা শুনছেন। একটি কথা যেটা বলতে চাই, যে ঈদের অনেকগুলো ট্র্যাডিশনের মধ্যে একটি থাকে যে গিফটের এক্সচেঞ্জ, আর আমরা জানি যে গিফট ক্রিয়েটস লাভ। সো এই যে গিফটের কথা যদি বলি, যে এবার কি কাউকে গিফট দেওয়া হয়েছে না পাওয়া হয়েছে বেশি? আমার পাওয়া হয়েছে বেশি। তাই কি পেলে দর্শকদের জন্য যদি বলো। আচ্ছা, আমি জেলাস হতে চাই না। ওকে, আমার ফার্স্ট গিফট পেয়েছি আমি আমার আব্বুর কাছ থেকে। আব্বু আমার জন্য খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে ইউএসএ থেকে, এবং আমার ফ্রেন্ড সার্কেলদের কুরিয়ারে পাঠিয়েছে না তুমি নিজে গিয়ে নিয়ে এসেছো আসার সময়? আমি যখন আসছিলাম তখনই আমার আব্বু পাঠিয়ে দিয়েছিল, মানে আব্বু টাকা পাঠিয়েছে অবশ্যই, দেন আমার আপু আমাকে সুন্দর করে কিনে দিয়ে বলল যে এটা তুমি তোমার কোরবানিদের জন্য নিয়ে যাও, ওখানে করবা, আব্বুর গিফট। আর ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডরা অনেক বিউটি প্রোডাক্ট যেহেতু আমি পছন্দ করি, আমার পছন্দের, ওরা দিয়েছে। অ্যান্ড আমার একজন খুব ভালো ফ্রেন্ড, সে কানাডা থেকে এসেছে, সে একজন সোমালিয়ান, সো সে আমার জন্য শ্যানেলের একটা পারফিউম নিয়ে এসেছে, এবং অনেক চকলেট অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে। এছাড়াও কাপড় চোপড় তো পেয়েছি, আমিও দিয়েছি। আচ্ছা, শুনবো তুমি কি দিয়েছো সেটাও শুনবো। এই যে গিফট তুমি এতগুলো পেলে, তোমার কি মনে হচ্ছে, অনুভূতিটা কেমন ছিল যে ঈদের গিফট, কারণ এটা কিন্তু তোমার অন্য দিনের কোনো গিফট নয়, ঈদ গিফট। ঈদ গিফট,
খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে কি আমি কিন্তু আশা করিনি যেহেতু কোরবানি ঈদ, এবং জানতাম না যে এসে আমি এত গিফট পেয়ে যাব। আচ্ছা, তো পরে যখন আসলো একজনের পর একজন আসলো, এটা তোমার জন্য গিফট, এটা বললাম আমি তো তাহলে কোরবানিটা দেশে না করে এখানে করে ভালো করেছি, যেহেতু আমি এত গিফট পেয়েছি। তাই না? পেতে খুব ভালো লাগে, কিন্তু পেতেও মজা, পেতেও ভালো লাগে। এই যে লাগে। আমরা বলছিলাম দেনা পাওনার কথা বা ঈদের সময় ঈদ গিফট নিয়ে, এই যে আমাদের দেশে এত আন্ডার প্রিভিলেজড বাচ্চাগুলো আছে বা মানুষগুলো আছে, আমাদের তো একটা দায়িত্ব থাকে সকলে মিলে যে করা। এই যে ঈদ তো আমাদের সেই ত্যাগের মহিমাটাই শেখায়। ঈদ শেখায় যে আনন্দটা শুধু একার নয়, আনন্দটা সকলের জন্য। আমাদের ইসলাম তো তাই শেখায়, আমাদের ধর্ম তো তাই শেখায়, তাই না? আমরা এটি আসলে কতটুকু করা উচিত বা কতটুকু করতে পারি তার চেয়েও বড় কথা যে জিনিসটা আমরা উপলব্ধি করি কিনা। কারণ যখনই আমরা একবার উপলব্ধি করে ফেলবো তখন আমাদের ভেতর থেকে এই জিনিসটা অটোমেটিক আসতে থাকবে। তো আমাদের এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে এটিও বলতে চাই যে ঈদ শুধুমাত্র নিজের জন্য নয়, ঈদ শুধুমাত্র আমার বন্ধু বান্ধবের জন্য নয়, ঈদ কিন্তু ওই যে আমরা ফেলে এসেছি আমাদের দেখা সেই দুর্দশাগ্রস্ত মানুষগুলো, তাদের জন্য যেন আমরা আমাদের ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, তাদের জন্য যেন আমরা সামান্য হলেও কিছু অবদান রাখতে পারি। কারণ আমরা রেখে যেতে চাই আমাদের লেগেসি। আমরা কি লেগেসি রেখে যাব? যে উই মেড আ ডিফারেন্স। সেটি আমাদের শুরু থেকেই করা উচিত। এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমরা ছড়িয়ে দিতে চাই সকলের কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এখন যারা আমাদেরকে শুনছেন তাদের কাছে। এবং শুধু তাই নয়, নিজেরা প্র্যাকটিস করব, অন্যদেরকেও প্র্যাকটিস করতে আমরা উৎসাহিত করব। কথা বলছিলাম ঈদের গিফট নিয়ে। এবার আসি যে তুমি কি কি গিফট দিয়েছো এবং তোমার দেওয়ার মধ্যে সবচেয়ে সুন্দর গিফট কোনটা এবং কাকে দিয়েছো, শুধু একটি বলবে। আমার দেওয়ার মধ্যে সবচেয়ে সুন্দর গিফট যেটা ছিল সেটা হচ্ছে আমার প্রতিবেশী। আমি যদি বলি সে আমার প্রতিবেশী বললে ভুল হবে, তাকে আমি আমার বড় বোনের মতোই মনে করি। সে যখন আমার অসুস্থতার সময় আমাকে এতটাই বেশি লুক আফটার করেছিল, দেখাশোনা করেছিল, আমার কাছে মনে হচ্ছে যখন আমি দেশ থেকে আসছিলাম সবার আগে ভালো গিফটটা আমি তার জন্যই নেই। সে হতে পারে ইউরোপিয়ান, কিন্তু সে আমার জন্য যা করেছে আমার মনে হয় সে এই জিনিসটা ডিজার্ভ করে। তো আমি তার জন্য অনেক দামি একটা গিফট এনেছিলাম, আনজারা থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম তার জন্য। তো এটাই তাকে দেওয়া। এবং আমি আমার ফ্রেন্ডদের জন্য অনেক কিছু এনেছি, যেহেতু ওরা পছন্দ করে দেশের দেশীয় সালোয়ার কামিজ। কিন্তু ভীষণ মজা লাগে হ্যাঁ, যে আমি গিফট কিনছি যে কাউকে দেব। তবে গিফট কেনার সময় অনেক বেশি আমাদের একটা চিন্তা হয় না যে পছন্দ করবে কিনা। আমার পছন্দ আসলে আমার পছন্দ সবাই করে, তাই না? এটা আমার কনফিডেন্ট তুমি। আমার খুবই কনফিডেন্স যে আমি যেটা পছন্দ করি সেটা সবাই করে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম, ঠিক আছে? কখন আমার বাসায় তোমার জন্য ওয়েট করছি, তাই না? আমি জানি সেটা। আই কান্ট ওয়েট ফর দ্যাট। এবং আমার যেটা হচ্ছে আমরা তো অনেক অর্গানাইজারের সাথে কাজ করি দেশের বাইরে, এবং বিশেষ করে উগান্ডার সাথেও কাজ করি আমরা, এবং হচ্ছে আমরা সোমালিয়ান যেটা বললাম তাদের সাথে এখন কাজ করা শুরু করেছি। এবং দেশে যেটা করি সেটা হচ্ছে আমরা যারা কিনা পথের যে বাচ্চারা খেতে পারে না, সো আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, মানে একটা ছাগলের মতো দিয়ে তাদেরকে যেন আমার কি চমৎকার একটি ভাবনা, এটা আমি বলেছি। এবং আমি আমার আব্বুকে বলেছি যেটা আমার নামে তুমি করবা, ওটা আমার নামে না করে তুমি এই জিনিসটা প্লিজ আমাদের গ্রামের বাড়িতে বলো যেন সবার মাঝে দিয়ে দেয়। একদমই তাই। এটা আমার আম্মুর, মানে আমার আম্মু যেহেতু নাই, তো আমার আম্মুর তরফ থেকে দেওয়া, আমার নামটা উল্লেখ না করে বলেছে আমার আম্মুর তরফ থেকে সবার জন্য এটা দিয়ে দেওয়া আর কি। চমৎকার। কারণ ফ্যামিলিতে যখন আপনার একজন চলে যায়, আপনার উচিত তাকে মানে উদ্দেশ্য করে গরিবদেরকে দেওয়া, তাতে তার আত্মার মধ্যে একটা শান্তি আসে। খুব চমৎকার। তোমার মতো একজন এম্পাওয়ার্ড ওমেনের কাছ থেকে আমরা এটাই আশা করি। এবং আমি বিশ্বাস করি আমরা যারা ইউকেতে আছি বা আমরা যে যেখানে থাকি না কেন, যার যার সাধ্য মতো আমরা নিজেরাও নিজের জীবনটাকে সুন্দর করব, পাশাপাশি আমরা আনন্দ করব, কিন্তু সেই সাথে আমরা স্মরণে রাখবো, আমরা কাজ করব সেই দুস্থ মানবতার জন্য, দুস্থ মানুষগুলোর জন্য। অন্তত কিছু মানুষের জীবনের জন্য আমরা কিছুটা আমরা কন্ট্রিবিউশন আমাদের থাকে করা উচিত, সেটাই উচিত। এবং আমি এটাও বলি যে এখনো এখানে কিছু রেড ক্রিসেন্টের কিছু কাজ আছে, আমাদের দেশেও আছে, এখানেও আছে।
আমি আপনাকেও বলছি আপু, আপনার ঘরে অনেক কাপড় পরে আছে, আপনি পরছেন না। So আপনার যদি মনে হয় আপনি প্লিজ চ্যারিটিতে দিয়ে দিবেন ওদের জন্য। অনেক সময় দেখা যায় না, ধরেন আমরা হাঁটছি, ঘরের বাইরে অনেকে রেখে দিচ্ছে, এটা না করে একটু কষ্ট করে আপনি যদি ওদেরকেও একটু কল করে এটাতে হয় কি, আমরা যারা দেখেন এখন প্যালেস্টাইনে কত কষ্ট পাচ্ছে, এই কাপড়গুলো কিন্তু তাদের কাছে যাচ্ছে। অন্তত আমরা টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারলেও আমরা কাপড় চোপড় দিয়েও তো হেল্প করতে পারি। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করি, আমি এবং আমার নেইবার এই জিনিসটা আমরা সবসময় করি। এবং আমরা আমাদের এরিয়াতে যারা যারা আছে, যারা এইভাবে তাদেরকে আমরা উৎসাহিত করি। আমাদের একটা নেইবারহুড একটা গ্রুপ আছে, আমরা ওদেরকে জানিয়ে দিই এবং ওরা এসেই আমাদের বাসায় দিয়ে যে আমরা এটা দিয়ে আসি চ্যারিটিতে। আশা করি যে দর্শক এটি শুনবেন এবং আমাদের এরিয়াতেও কিন্তু সেম কাজই হয়ে থাকে। আমার মনে হয় যে বিভিন্ন বরাতে হয়তো এভাবেই করে কাজ করে থাকে। অনেক গরুগম্ভীর কথা হয়ে গেল, ঠিক আছে। ঈদ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা মানে মহা আনন্দ। আমরা চেষ্টা করছি আমাদের কিভাবে এখানে, যেহেতু এটা ত্যাগের মাস, তো আমরা যেহেতু মাংস দিয়ে না পারলেও আমরা কাপড় চোপড় দিয়ে গরিবদের কিভাবে, হোমলেসদেরকে হেল্প করা যায়, এটাই বলার চেষ্টা করছি। আমরা ছোট একটা ব্রেক নেব, ব্রেকের পরে আমরা আসবো, শুনবো তোমার অন্যান্য গুণাবলীর কথা, দর্শকদেরকে জানাবো। আর সেই পর্যন্ত প্রিয় দর্শক অপেক্ষা করুন, আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন ঈদ কথামালায়, সাথে আছি আমি ফারজানা। আমরা বিরতির আগে কথা বলছিলাম ঈদের বিভিন্ন দিক নিয়ে, ঈদের গল্প, ঈদের স্মৃতি, ঈদের যে আনন্দ কিভাবে আমরা শেয়ার করি, সব কিছু। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নতুন আরও একজন অতিথি। আমার সাথে আছেন ফারজানা, আরেকজন ফারজানা। সেই ফারজানা উনি পেশায় একজন মডেল এবং ফটোগ্রাফার। কথা বলছি ফারজানার সাথে। ফারজানা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তুমি করে বলি, আমরা তো একসময় একসাথে কাজ করতাম, সো সেই হিসেবে কেমন গেল তোমার ঈদের দিনটি? দর্শকদের জন্য কিছু বলো, আর স্বাগতম তোমাকে অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ফারজানা। ইতিমধ্যে জেনে গেছেন আপনার কাছ থেকে। ঈদের কথা আসতেই বলা হয়, ঈদ আসলে আমাদের জন্য খুব আনন্দদায়ক একটা দিন। আমাদের মুসলিমদের জন্য এটা একটা বড় ফেস্টিভ্যাল। সো অবভিয়াসলি আমরা এটাকে খুব ধুমধাম করে পালন করার চেষ্টা করি। সো আমারটা অন্যথা না, আমিও এরকম ফ্যামিলি, সবাই ফ্রেন্ডসদেরকে নিয়ে খুব মজা করে ঈদটা এবার কাটালাম, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার। ঈদের আগে আগে দেখা যায় যে তুমি ঈদের বিভিন্ন ড্রেসের ছবি আমাদের সাথে শেয়ার করো, রাইট? এই যে তোমার এক সময় ছিল যে আমরা ঈদের ড্রেস কাউকে দেখাতাম না, বা এই যে একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে যে ঈদের আগে আমরা ঈদের ড্রেস আমরা শো করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তুমি সেটি কিভাবে দেখো? থ্যাংক ইউ সো মাচ, চমৎকার একটি প্রশ্ন। ছোটবেলা থেকে আমাদের একটা ধারণা যে আমরা যদি ঈদের ড্রেসটা ঈদের আগে দেখিয়ে ফেলি তাহলে এটা হয়তো পুরনো হয়ে যাবে, বা ঈদের যে দিনের চমকটা এটা কিছুটা হলেও মানে নষ্ট হয়ে যাবে বা কমে যাবে। এই ধারণাটা খুব ছোটবেলার একটা, আমরা অনেকেই এই জিনিসটা ক্যারি করি, অনেক সময় বড় হয়ে ব্যাপারটা আমরা ক্যারি করে নিয়ে আসি, বাট এখন আর ওই জিনিসটা ঠিক কাজ করে না। তারপরে কেন জানি মনে হয় যে আমরা ধরে রেখেছি। আমি এখন আমার ঈদের ড্রেস দেখাইনি, ঈদের দিনই চমকটা আসুক সবার চোখের সামনে। আচ্ছা আচ্ছা, তুমি ঈদের দিনই দেখাও? ঈদের দিনই আসলে দেখাই ড্রেসটা। আচ্ছা, এটা কি তোমার ঈদের ড্রেস? ঈদের ড্রেস পরে আছে, খুব চমৎকার, সুন্দর করে সেজে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। ঈদের দিনে সাজুগুজু একটা চমৎকার ব্যাপার, কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে রোজার ঈদে আমরা যে ধরনের করে বা সবাই প্রত্যেকে যে সাজগোজটা করি বা চলি, ঈদুল আজহাটা যেহেতু একটু ডিফারেন্ট, যেহেতু একটু মাংস কাটাকাটির ব্যাপার স্যাপার থাকে, তুমি কিভাবে সেটিকে দেখো বা তোমার সেলিব্রেশনটা কেমন থাকে? আসলে আমাদের তো বড় বড় দুইটা ফেস্টিভ্যাল আমাদের। সো যেটা রোজার ঈদ বলা হয় সেটা তো আমরা এক মাস সিয়াম সাধনার পরে পালন করি, আর ওটার আনন্দটা হয়তো বা আরো বেশি। আর সেম ভাবেই ঈদুল আজহা যেটা আমরা কোরবানি করি, তো কোরবানির পরে এই যে মাংস আমরা কাটি, মানে কোরবানির মাংসগুলা এক একজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটার মধ্যেও একটা অন্যরকমের আনন্দ আছে। সো এটা আমি দেখি যে এটা অনেক আত্মীয় স্বজনের সাথে অনেক সময় দেখা হয় না, এই মাংস ডিস্ট্রিবিউশনের সময় দেখা যায়
যাচ্ছে যে তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, তাদের বাসায় যাওয়া হচ্ছে। আমাদের মনে হয় আমাদের আরো কেমিস্ট্রিটা বা যাই হোক না কেন আমাদের আবার মিলনটা হয় এই সময়, ঈদের সময় অনেকের সাথে, অনেক আত্মীয় স্বজনের সাথে। তো আমি এটা খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। হ্যাঁ, মানে দুটো ঈদই আসলে আমরা চমৎকারভাবে পালন করি, কিন্তু ওই যে কোরবানি ঈদটা ধীরে ধীরে আমরা রোজার ঈদের মতো করে কিন্তু পালন করে যাচ্ছি, যেহেতু এখানে আমাদের নিজেদের মাংস কাটাকাটির কোনো ব্যাপার থাকে না, আমরা রেডিমেড সেটা পাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা রিলিফ বলা যেতে পারে, তাই না? যে আমরা সুন্দর করে সেজে গুজে ঘুরতেও পারি, আবার নিজেদের মতো করে যখন মাংস আসে রান্না বান্না করে আমরা আবার খেতেও পারি। মানে ওটার জন্য পুরো দিনটি আমাদের চলে যায় না আর কি, যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে যদি হেল্পিং হ্যান্ড না থাকে বা অন্য কোনো ব্যবস্থা না থাকে। তোমার ঈদে তুমি কি রান্না বান্না করো? সুন্দর একটা প্রশ্ন। ঈদের দিন রান্না বাড়া আমার মনে হয় যে কেউ করে না, ঈদের দিনের কথা নয়, যে ঈদের জন্য তোমার রান্না বান্নার কোনো প্রিপারেশন থাকে? ঈদের আগের দিন থেকে প্রিপারেশনটা শুরু হয়। তো আসলে সত্যি কথা বলছেন, হেল্পিং হ্যান্ড না থাকলে ব্যালেন্স করাটা একটু কষ্ট। তারপর আমরা কিন্তু কোনো আনন্দ মিস দেই না। আর যদি এই দেশে একটু মানে শর্টকাট ওয়েতে অনেক কিছু করা যায়, সো আমরা চাই চাঁদ রাতটাও এনজয় করতে, আবার ঈদটাও এনজয় করতে। আবার অবভিয়াসলি আমারও আত্মীয় স্বজন আশেপাশে আছে, ফ্রেন্ডসরা আছে, তো আমাকে ঈদের জন্য প্রিপারেশন নিতে হয়। সো এমনও হয়েছে যে ঈদের চাঁদ রাত ঘুরে এসে পুরো রাত ধরে রান্না করেছি, আর সকালবেলা মানে ঈদের নামাজে গিয়েছি। আমার হয়েছে এবার আমার এটা হয়েছে, আমি এটা আমারও হয়েছে। 6টার সময় যখন ফাইনালি আমার রান্না এন্ড এভরিথিং কমপ্লিট হয়েছে, দেন নামাজ পড়তে বললাম যে 1 ঘন্টা বাকি আছে, ঘুমাই কি করব, আবার প্রিপেয়ার করলাম ঈদগাহে নামাজের জন্য। তো নামাজ পড়ে আসলাম। তো আসলে আমরা না ঘুমটা মিস দিতে পারি, বাট এই আনন্দটা মিস দিতে পারি না। খুবই সুন্দর করে বলেছ, আসলেই তাই। ঘুমটা, তবে আমার যেটা মনে হয় যে ঘুমটা যেহেতু আমাদের খুব দরকারি একটি জিনিস, যে পুরো রাত না জেগে থেকে আমরা যদি ঘুমটাকেও প্রায়োরিটি দেই আর পরের দিন আমরা এনজয় করতে পারি পুরোটার সময়, তাই না? নয়তো দেখা যাবে যে দিনের কোনো একটা ভাগে গিয়ে তুমি সেই এনার্জিটা পাচ্ছ না বা ঘুম ঘুম লাগছে। হ্যাঁ, সো আমি যেটা পার্সোনালি প্রেফার করি, আদ্রিকা এবং ফারজানা তোমাদের দুজনকে বলছি যে আমি ঘুমোবো, আমি কাজও করবো, আমি এনজয়ও করবো, মানে কোনোটাকে বাদে সবগুলোই আমার কাছে প্রায়োরিটি লিস্টে থাকে। আবার আমার কাছে মনে হয় কি যে এই রাত তো সবসময় পাবো না, একটা দিন না ঘুমালে সমস্যা, একটা রাত না ঘুমালে সমস্যা, আমরা কভার দিয়ে দিই, তাই না? আপনি খুব সুন্দর করে ব্যালেন্স করেন ব্রাউনটা, বাট আমার কাছে মনে হয় যে একটা রাতই তো, সো আমি ইভেন ফিলও করিনি আজকে যে আমি ঈদের রাতটাতে ঘুমালাম না, আমি ফিল করিনি। আর আমি সব সুন্দর করে জোশ চলে আসে। ঈদের একটা যে আনন্দের জন্য যে জোশটা আপু বললো, যে আমি পুরো দিন ঘুরেছি, ঈদের দিন আমার আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি, সবকিছু করেছি, বাট আমার ফিলই হয়নি যে আমি রাতে ঘুমালাম না, তাই না? কি রান্না করেছো এবার যদি জানতে চাই? ঈদের দিন শুরুতেই বলা হয় যে কিছু ডেজার্ট আইটেম করা হয়, তো আমি সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব আনতে, নতুন কোনো, কারণ ঈদের সময় তো প্রচুর রেসিপি আসে মিষ্টির, তো আমি কিছু মিষ্টি আইটেম চেষ্টা করেছি। আর যেটা ইন জেনারেল থাকে পোলাও, মাংস, আর কুরবানির মাংস থেকে তো কিছুটা করা হয়, ওটার একটা থাকে যে একটু বিকালের দিকে হলে রান্নাটা করে আমরা সবাই গরুর মাংস রুটি, এই ধরনের খাবারগুলা, এটা আমাদের ট্রেডিশন বা আমাদের কালচারে বা ঈদের একটা খুব কমন খাবার, কোরবানি আনন্দ পাই কোরবানির ব্যাপারটা। আচ্ছা, কি ডেজার্ট বানালে? সেমাই, তারপরে একটা ম্যাঙ্গো টাইপের একটা ডেজার্ট বানালাম, ম্যাঙ্গো ডিলাইট এরকম কিছু। আচ্ছা, এটা এবার খুব ভাইরাল দেখলাম, সবাই খাচ্ছে, আমি চেষ্টা করলাম। তোমাদের চেন্নাইকে যে তাহলে তো আমরা মিস করলাম, কারণ ম্যাঙ্গো সিজন এখন, আর তোমার ঠান্ডার কারণে ম্যাঙ্গো ডিলাইটটা এখন সবচেয়ে বেশি তোমার পপুলার এই ক্ষেত্রে। আচ্ছা, আমরা বিরতির আগে কথা বলছিলাম আদ্রিকার সাথে। আদ্রিকা পেশায় একজন অভিনেত্রী, তো আদ্রিকাকে আমরা একটু রিকোয়েস্ট করতেই পারি যে আদ্রিকা, তুমি তোমার অভিনীত কোনো ফিল্ম থেকে যদি 2-1 লাইন একটু সংলাপ আমাদেরকে শোনাতে, যেহেতু আজকে ঈদের দিন আমরা একটু আনন্দ পেতাম, বাড়তি আনন্দ। আমি তো অনেকগুলো, তোমার খুব পছন্দের একটা মুভির নাম বলো, আর সেই মুভি থেকে দুটো লাইন যদি আমাদেরকে শোনাও। আচ্ছা, আমার ফার্স্ট যে মুভিটা ছিল সেটা হচ্ছে মন যারে চাই। মন যারে চাই, ওখানে তোমার রোল কি ছিল? আমার রোল ছিল হচ্ছে প্রেমিকা। আমার প্রেমিক আরেকজনকে বিয়ে করে ফেলে, তার ওয়াইফের কাছে চলে যায়। আমার খুব কষ্ট হচ্ছিল। এটা কি বাংলাদেশে মুক্তি পেয়েছে নাকি? বাংলাদেশে, মন যারে চাই। আচ্ছা, তো ওই ডায়লগটা ছিল এরকম, যাবাই যদি আসলা কেন আমার লাইফে, চলেই যেত আগে, থাকতাম না তোমার লাইফে, আমি একাই তো ভালো ছিল, থাকতাম আমি একা, কেন আসলো তুমি আমার লাইফে, যাও, কোনো দিন আসবে না আমার লাইফে, এটাই তোমার সাথে আমার শেষ দেখা।
ইমোশনে ভরপুর, যে মানে প্রেমিক চলে যাচ্ছে কিন্তু প্রেমিকার পুরোপুরি ইমোশনটা আছে তার প্রেমিকের জন্য, একদম। কিন্তু এট দ্য সেম টাইম মানে শি ইজ সো জেনারাস তুমি যাও যাও সুন্দরভাবে, কোনো মানে গালিগালাজ কিছু নাই যে তুমি সে যাও। খুব হ্যাঁ। যেতে চাচ্ছে না, তার হ্যাঁ। বিয়ের দিন সে চলে আসে আমার কাছে। আমি আচ্ছা। তার বাবার খুব রিকোয়েস্ট করলো যে তুমি তো এমনিই চলে যাবে দেশের বাইরে, তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। হ্যাঁ। সো আমি ওকে ছোটবেলা থেকে ঘরের বউ বানাবো ঠিক করেছি, সো ওই আমার ঘরের বউ। তো তাকে আমি রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে চলে যাও, ছেড়ে দিলাম তোমাকে আমি যাও। But ও, খুব ভালো ছিল, মানে মুভিটার কাজ এত সুন্দর হয়েছিল, আমরা অনেক কষ্ট করেছিলাম তাই মুভিটার না? জন্য। আচ্ছা, আমরা দেখবো সময় পেলে। খুব ফারজানা, আমরা সুন্দর। একসাথে বসে না হয় দেখবো, ঠিক আছে? দেখবো। আসলে এটা যদিও মুভি, বাট আমাদের রিয়েল লাইফে এরকম ঘটনা অনেক ঘটে। অনেক তো এই ঘটে। আবেগ ঘন মুহূর্ত আপনি যখন বলছিলেন হ্যাঁ, কোনো না কোনো হ্যাঁ। একটা জায়গায় রিলেট করা Relate যায় করা যায়। অনেকের লাইফের সাথে, যে এমন অনেক হয়। তো কিছুটা আবেগ চলে আবেগ এসেছিল, চলে- আর এত সুন্দর করে রিয়েল ভাবে বলছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে খুব It's বেশি cool acting. লাগছিল যে এটা রিয়েল কিছু শুনছি। তাই। এত আবেগ দিয়ে ডায়লগ এই যে পেয়ে বলছিলেন, তোমার নতুন ফ্যান, ঠিক আছে? আমি এখন আমরা ইনশাআল্লাহ। fan হয়ে গেছি। Thank you, thank you. ইনশাআল্লাহ, next time. আমাদের আসলে আমি এখানে আরেকটা ছোট করে বলে রাখি, আমরা আসলে নতুন একটা কাজ শুরু করছি। আমরা চেষ্টা করছি এখানে যারা আর্টিস্ট আছে, যারা কিনা কাজ করতে অনেক আগ্রহী, হ্যাঁ, আমরা আমাকে অনেকে বাংলাদেশ থেকে নক দেয়নি তোমাদের ওখানে কাজ করতে যাব। কেউ যদি আগ্রহী থাকে, অনেকে থাকে না যে আমাদের ওখানে সবাইকে তো আনা সম্ভব না এই আচ্ছা, দেশে। তোমরা নতুনটা কিছু নতুনদেরকে নতুনদেরকে উৎসাহিত করার জন্য। উৎসাহিত করছি আমরা এবং শুনবো সেই বিষয়ে তোমার সাথে। আমাদের সময় আজকে এত অল্প এত কম, যে so আমি হ্যাঁ, চাচ্ছি চলে তোমরা আসছে, যারা হ্যাঁ। কাজ করতে চাও সো উই ক্যান আমাদের হ্যাঁ, সাথে জয়েন করতে অবশ্যই, পারো। কেন নয়। হ্যাঁ, ফারজানা, তুমি কি ছোট্ট করে জাস্ট 1 মিনিটে কিছু বলতে চাও? ও শেষে থেকে একদম শেষ করবে। আমি হ্যাঁ। বুঝতে পারিনি এত সুন্দর একটা প্রোগ্রাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কারণ তুমি এসছো, তুমি অনেক লেটে। তুমি অনেক দেরিতে হ্যাঁ, আমি এসেছো। একটু লেট করে ফেলেছি, আসতে আসতে প্রচুর ট্রাফিক ছিল। দর্শকদের উপর মানে দিকে তাকিয়ে এটাই বলতে চাই যে ঈদ আমাদের জন্য একটা বড় একটা আনন্দদায়ক দিন। সো আমরা দিনটাকে সবাইকে নিয়ে উপভোগ করি, আমরা ভুলে যাই আমাদের লাইফে ঘটে যাওয়া যত হিংসা বিদ্বেষ, এক একজনের সাথে এক একজনের প্রবলেম। সো অ্যাটলিস্ট ঈদের দিনটাতে আমরা সব কিছু ভুলে একজন আরেকজনকে আপন করে নিই আর সুন্দরভাবে সেলিব্রেট করি আমাদের ঈদ, আমাদের আনন্দগুলোকে সবার সাথে একসাথে মিলে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আদ্রিকা আইনি, আমরা কথা বলছিলাম ফারজানার সাথে, ফারজানা মিথিলার সাথে, আর আমি আপনাদের সাথে ছিলাম। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন। কিছুটা হলেও আমরা ঈদের যে গল্প, ঈদের যে স্মৃতি কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ঈদ নিয়ে আমাদের এই আইওন টিভির যে সব বরাবরের যে আয়োজনগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ চমৎকার। আশা করি আপনারা সবগুলো অনুষ্ঠানই দেখার সুযোগ হয়েছিল। যদি না দেখে থাকেন, আমাদের ফেসবুক এবং ইউটিউবে সেই প্রোগ্রামগুলো রয়ে গেছে, সময় করে সেগুলো একটু দেখে নেবেন। আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই আইওন টিভির সিইও জনাব আতাউল্লাহ ফারুক ভাইয়াকে, কারণ উনি সবসময় আমাদের কমিউনিটির জন্য কাজ করে থাকেন এবং বিদেশের মাটিতে দেশীয় একটি চ্যানেল, এবং সেই চ্যানেলে 3 দিন ব্যাপী যে ঈদের অনুষ্ঠানমালা, একটি বড় একটি বিষয়। এতজন আর্টিস্ট, এত কিছু, এত সময়, এত এফোর্ট, এই সব কিছু খুব প্রশংসার দাবিদার। আমরা তাকে বিশেষ ধন্যবাদ জানাই এবং আইওন টিভির সকল কলা কুশলীদেরকে আমাদেরকে ধন্যবাদ জানাই, ঈদ মোবারক জানাই। ট্রান্সমিশন টিমে যারা কাজ করছেন আজকে স্পেশালি ঈদের সময়টাতেও, তাদের যে ত্যাগ, তাদের যে আসলে এফোর্ট, সেটি প্রশংসার দাবিদার। সত্যি আমার দুজন অতিথিকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ করছি। আশা করছি আগামী ঈদে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনদের সাথে কাটুক আপনাদের ঈদের প্রতিটি মুহূর্ত ভীষণ আনন্দে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।